3300 টাকা দিয়ে কেনা একটা জামদানি পরে রতন মামার টঙের দোকানে বসে আছি। টেনশনে বারবার আমার নাক ঘামছে। হাতের টিস্যুটা দিয়ে হালকা করে ঘাম মুছে ফেললাম। জোরে ঘষা দিলাম না, যদি আবার মেকআপ উঠে যায়। প্রায় 1 ঘন্টা হলো আমি এই দোকানে বসা। হাতে থাকা চায়ের কাপে সর পড়ে গেছে, এর মধ্যে চুমুক দেওয়া হয়নি। আসলে ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে খুব। ও আসবে তো এখানে? যদি না আসে, সোহেল আর আমি ক্লাসমেট। আমি এখানে সোহেলের জন্যই অপেক্ষা করছি। খুব সম্ভবত আজ আমরা বিয়ে করব। সম্ভবত বলছি কারণ সোহেলের না আসার সম্ভাবনা প্রবল। সে না আসলে বিয়ে হবে না। মাস্টার্সের থিসিস শেষ না করতে করতেই আমি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করেছিলাম। এর মধ্যে 2টি বিশ্ববিদ্যালয় থেকে ডাক এসেছে, একটা কানাডা আর একটা কাছে পিঠে দেশ জাপান হতে। আমি অনেক ভেবে চিনতে কি মনে করি নাক বোঝা পরিশ্রমী জাতির দেশটাই বেছে নিলাম। উফ! আর আগামীকাল রাতে আমার ফ্লাইট। অবশ্য আমার চেহারাতে চাইনিজ জাপানি ভাব প্রবল। জাপান বেছে নেবার এটাও একটা অন্তর্নিহিত কারণ হতে পারে, সেটা নিয়ে ভাবিনি। তবে এই যে ঠিক ফ্লাইটের আগের দিন বিয়ে করছি, জিনিসটা হয়তো বোকামি হচ্ছে। হয়তো না, আসলেই বোকামি হচ্ছে। ধুর! কিন্তু সেইটা যে বোকামি, এটা মেনে নেবার মতো মন মানসিকতার অবস্থায় আমি নেই। জীবনের কিছু কিছু সময় মানুষ বুদ্ধির চেয়ে আবেগ দিয়ে কাজ বেশি করে। আমি এখন সেই অবস্থায় আছি, মহা আবেগী। উফ! আমার শুধু মনে হচ্ছে যে কোনো মূল্যে সোহেলকে আমার চাই। সোহেল আমার। আমি ছাড়া অন্য কেউ সোহেলের বুকে মাথা রাখবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। অথচ সোহেলের সাথে যে আমার খুব প্রেম, ব্যাপারটা তাও না। ভার্সিটিতে প্রায় 5 বছর একসাথে আছি। কখনো খুব বেশি আলাপ হয়নি। বন্ধু বান্ধবের যে কোনো আড্ডা প্রোগ্রামে বেশিরভাগ সময় সে থাকতো অনুপস্থিত। সকালে আলুথালু হয়ে ক্লাসে আসতো, কোনো রকম ক্লাস শেষ করেই বেরিয়ে পড়তো। শুনেছিলাম বেশ কয়েকটা টিউশনি করে সে, এই জন্যই ব্যস্ততা। ক্লাস ছাড়া বাকি সময়টা আমরা আমাদের মতো হই হুল্লোড় আড্ডা দিয়ে সময় পার করেছিলাম। তবু এর মধ্যেই সোহেলের সাথে কথা হলো একদিন। ব্যাপারটা ঠিক কাকতালীয় বলা যাবে না, অনেকটা ইচ্ছাকৃতই বলতে হবে। ততদিন আমরা 3rd ইয়ারে উঠে গেছি। ক্লাস শেষে মাঝে মাঝেই সোহেলকে মিরপুরের দিকে বাসে উঠতে দেখি। বেশ কয়েকবার তাকে কন্ট্রাক্টরের মতো ঘেমে নিয়ে বাসের হ্যান্ডেল ধরে ঝুলতেও দেখেছি। ভীষণ মন খারাপ হয়েছিল আমার। বুঝতে পারতাম জীবন যুদ্ধে অংশ নিতে নিতে বেচারা ক্লান্ত, তবুও হাল ছাড়তে রাজি নয়। কি জানি অদ্ভুত কোনো কারণে আমার ব্যাপক মায়া লাগতো। যদিও সেটা প্রকাশ তো করতামই না, বরং দেখা হলে এমন ভাব করতাম যেন ওকে দেখি খুব মজা পাচ্ছি। একবার তো ওর বাসের ঠিক পাশেই আমার গাড়ি জ্যামে আটকে গেল। আমি জানালা দিয়ে মাথা বের করে তাচ্ছিল্য মার্কা একটা হাসি দিয়েছিলাম। লজ্জায় একদম কুঁকড়ে গিয়েছিল বেচারা। সেদিনও ওকে বাসের জন্য অপেক্ষা করতে দেখে গাড়ি দাঁড়াতে বললাম। আমার লেটেস্ট মডেলের ঝকঝকে গাড়িটা ওর গা ঘেঁষে থামতেই চমকে উঠল সোহেল। বললাম, গাড়িতে ওঠো, তোমাকে লিফট দেই। আমি ভেবেছিলাম সোহেল আসবে না, কারণ এ ধরনের মানুষ আর যা কিছু থাকুক বা না থাকুক, আত্মসম্মান বোধটা থাকে টনটনা। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বিনা বাক্য ব্যয় সোহেল গাড়িতে উঠে এলো। এমনভাবে বসলো যেন এটাই স্বাভাবিক। আমি আসবো আর ওকে গাড়িতে তুলে নেব। ওই দিনই প্রথম সোহেলের সাথে কথা হলো। সে টিউশনিতে যাচ্ছে। পরপর 4টা টিউশনি করে একবারে রাত হলে ফিরবে। দুপুরে খাবে কোথায়? এই খেয়ে নেব কোথাও বলেই উড়িয়ে দিল আমার কথা। আমি স্পষ্ট বুঝলাম সে খাবে না। হয়তো টিউশনিতে যে নাস্তা দেবে সেটাই সে দুপুরে খাবার হিসেবে শেষ করবে। ড্রাইভার চাচা গাড়ি রাখেন তো সাইড করে রেখে ওই দোকান থেকে 2টো বার্গার নিয়ে আসেন। অনেক দিন এই বার্গার খাই না। ড্রাইভার চাচা বার্গার এনে হাতে দিতেই কোনো লাজ লজ্জা ধার না ধরে গপাগপ খাওয়া শেষ করলো সোহেল। আমি তখনও খাবার হাতে নিয়ে বসে আছি আর ওর খাওয়া দেখছি। চাচা চলেন, আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর আপনার এই স্যারকে নামাবেন। আমার দেরি হয়ে যাবে রূপু। রূপুকে? আমার নাম রূপকথা। নিজের ক্লাসমেটের নামও জানো না, অথচ তার গাড়িতে এসে উঠেছ? আশ্চর্য তো। সোহেল অপ্রস্তুত হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। বাকি পথটায় আর তেমন কোনো কথা হলো না আমাদের। বাসায় গাড়ি ঢুকতেই সোহেলের চোখ মোটামুটি কপালে উঠে গেল। অবশ্য এমনই হবে আশা করেছিলাম। আমাদের বাড়িটা অনেক হুলস্থুল ধরনের, বিশাল বাড়ির সাথে অনেক বড় বাগান। সচরাচর ঢাকা শহরে এরকম বাড়ি আর খুব একটা দেখা যায় না, তাই যেই দেখে বেশ অবাক হয়। এটা তোমাদের বাড়ি? ভেতরে আসবে? না থাক। এটাই সোহেলের আমাদের বাসায় প্রথম আর শেষ আসা।
সোহেল গাড়ি নিয়ে চোখের আড়ালে যেতেই কি জানি কি অদ্ভুত কারণে চোখ ভিজে উঠলো আমার। আমি কেমন করে সেদিন নিজের রুমে গিয়েছিলাম নিজেও বলতে পারি না। পরের দিন ক্লাস শেষ হতেই সোহেলকে ডাকলাম, চলো নামিয়ে দেই। সোহেল আজও বিনা বাক্যে ব্যয়ে উঠে এলো। নাও খাও। আম্মু বাচ্চাদের মতো আমাকে টিফিন বানিয়ে দেয়, আমার খুব বিরক্ত লাগে। এটা তুমি খাও প্লিজ, না হলে বক্স দেখে আম্মু মন খারাপ করবে। সোহেল রহস্যময় একটা হাসি দিয়ে খাওয়া শুরু করলো। আমি যেন মরতে মরতে শুরু করলাম। বারবার মনে হচ্ছিল আমি যে ওর জন্যই খাবার এনেছি সেটা বুঝে যায়নি তো। বাসায় পৌঁছানোর আগেই সোহেল গাড়ি থামাতে বলল। আমি এখানেই নেমে যাব। আমি ভেতর ভেতর অবাক হলাম, তবুও কিছু জিজ্ঞেস করলাম না, বরং এমন ভাব দেখালাম যে সে যেখানে খুশি নামুক তাতে আমার কি। এরপর থেকে প্রায় সোহেলকে ক্লাস শেষে আমার সাথে অর্ধেক পথ লিফট দিতাম। বাসার কাছাকাছি আসতেই নেমে যেত। অনেকটা অলিখিত একটা নিয়মে পরিণত হলো যেন ব্যাপারটা। একদিন ক্লাস শেষে বারান্দা দিয়ে হেঁটে পার্কিং এর দিকে এগোচ্ছিলাম। দূর থেকে একদল ছেলে আমাদের দেখেই শীষ দিয়ে হাসাহাসি শুরু করলো। আমি পাত্তা দিলাম না, না শোনার ভান করে গটগট করে হেঁটে গাড়ির সামনে চলে এলাম। রূপু, তুমি চলে যাও। কেন? ছেলেরা আজে বাজে কথা বলছে। আমার জন্য তোমাকে কেউ বাজে কথা বলুক, এটা আমি চাই না। ওদের কথায় আমার কিছু যায় আসে না, চলো। আমার আসে, তুমি যাও। এই বলে সোহেল হাঁটা দিল। আমি অসম্ভব মন খারাপ করলাম, কিন্তু আর ডাকলাম না। কি দরকার জোর করার? গাড়িতে উঠে ড্রাইভার চাচাকে বললাম কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করতে। এত তাড়াতাড়ি বাসায় যেতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ ঘুরে ফিরে কলা ভবনের সামনে আসতে দেখলাম আম গাছে বাঁধাই করা শানির ওপর বসে এক মনে সিগারেট টানছে সোহেল। আকাশের দিকে তার মুখ। বুকে কেমন ধাক্কার মতো লাগলো সেদিন। ছেলেটা এত উদাস হয়ে আছে কেন? ওরও কি চাপা কষ্ট হচ্ছে আমার মতো, অথচ কিছু বলতে পারছে না? কি জানি কি ব্যাপার, আমাকে একদম এড়িয়ে চলছো আজকাল। কই না তো। না হলে তো ভালোই। আজকে পড়াতে যাবে না? না, ছুটি নিয়েছি, বাড়ি যাওয়া দরকার, অনেকদিন যাওয়া হয় না। ও, তা কবে যাচ্ছ? আজই। আজ? ও আচ্ছা, তোমার বাসায় কি কি আছে বলো তো, কখনো জিজ্ঞাসা করা হয়নি। বাবা মা আর 2টা বোন, এই তো। তা কি করে ওরা? বাবা আগে ডাক পিয়ন ছিলেন, এখন প্যারালাইজড। বড় বোনটার বিয়ে হয়েছিল, স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 2টো বাচ্চা নিয়ে আমাদের সাথেই থাকে। আর ছোট বোন শেফা ক্লাস 9-এ পড়ে। ও, সোহেলের কথা শুনে চোখের সামনে যেন স্পষ্ট দেখতে পেলাম অভাবী এক সংসার। বাবার অসুস্থতা, বোনের সংসার, ছোট বোনের পড়াশোনা। উফ, আমি আর ভাবতে পারছিলাম না। জিজ্ঞেস করার প্রয়োজন হলো না যে তাদের সংসার হয়তো তার উপরেই অনেকখানি নির্ভরশীল। ইচ্ছে করেই প্রসঙ্গ পরিবর্তন করতে অন্য কথা তুললাম। অনার্স ফাইনাল ইয়ার তো চলে এলো, প্রিপারেশন কেমন? আর প্রিপারেশন ছাড়ে জীবনের কত শত পরীক্ষা দিয়ে যাচ্ছি, আর এটা তো। সোহেলের গলায় হতাশার সুর স্পষ্ট। আমি আর ঘাটালাম না, থাক না একটু নিজের মতো। কি হবে আর এত কিছু জেনে? অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্টের পর দেখা গেল আমি ফার্স্ট ক্লাস পেয়ে ডিপার্টমেন্টে সেকেন্ড হয়েছি, আর বেচারা টেনে টুনে সেকেন্ড ক্লাস পেয়েছে। অথচ আমাদের ক্লাসের কত ব্রিলিয়ান্ট ছেলে ছিল। সোহেল মাস্টার্সে ভর্তির ফর্ম পূরণ করতে এসে জানতে পারলাম সোহেল কোথায় যেন একটা ছোটখাটো চাকরিতে ঢুকে গেছে, মাস্টার্স করবে না। আমি মন খারাপ করে মাস্টার্সের ক্লাস শুরু করলাম, কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলাম না। আসবো? রূপু, তুমি? উফ, কতবার বলেছি আমার নাম রূপু না, তবুও। তুমি এখানে কি করে? ঠিকানা পেলে কোথায়? তোমার বন্ধু শফিকের কাছে। আজকে ক্লাসে গিয়ে শুনি কি কারণে যেন ছাত্র পরিষদে ধর্মঘট, ক্লাস হবে না। তাই ভাবলাম তোমাকে দেখে যাই। ভালো করেছো, চলো তোমাকে বাংলাদেশের সবচেয়ে বাজে চা খাওয়াই। আমি ফিক করে হেসে ফেললাম। সোহেলের অফিসটা ছোট, সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি। এত ছোট একটা জায়গাতে বসে এত মানুষ একসাথে কাজ করতে পারে, এখানে না এলে আমার জানাই হতো না। আমি এসে পড়ায় তাদের মধ্যে যেন কৌতূহলের বন্যা হয়ে গেল। একটু পর পরই কেউ না কেউ উকিঝুঁকি মেরে দেখতে দেখতে শুরু করলো। বলে সোহেল আমাকে নিয়ে অফিসের নিচে ছোট্ট একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো। এই পিচ্ছি, 2 কাপ চা দে, একটু ভালো করে বানাস। যাকে বলা হলো তার কানের মধ্যে কোনো কথাই গেল বলে মনে হলো না। তবে চা ঠিকই বানানো শুরু করলো। চা মুখে দিয়েই আমি থমকে গেলাম। চমৎকার চা, চাটা তো বেশ ভালো। আগে থেকে বললে এক্সপেকটেশন বেশি থাকতো, তখন এত ভালো লাগতো না। বুঝলাম। তারপর অফিস ভালো লাগছে? ভালো লাগা না লাগার কিছু নাই, মাস শেষে বেতন পাচ্ছি, এটাই তো অনেক। মাস্টার্স আসলেই করবে না? না। আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। সেদিনের মতো বিদায় নিয়ে চলে এলাম। পরের সপ্তাহে আবার সোহেলের অফিসে গিয়ে হাজির হলাম। পরের সপ্তাহে আবার যেতেই সোহেল কাজ ফেলে নিজে চায়ের দোকানে উঠে এলো। মুখে কিছুটা বিরক্তির ছাপ।
আজও চা খেতে এসেছো রূপু? চাটা খুব ভালো, বারবার খেতে ইচ্ছে করে। আচ্ছা খাও, আর এরপর থেকে কখনো এসো না। কেন? তোমাকে নিয়ে অফিসে সবাই কানাঘুষা করে। তোমার মতো রূপবতী একটা মেয়ে রাস্তার পাশের চায়ের জন্য এখানে বারবার আসে, এটা কেউ বিশ্বাস করে না। আশ্চর্য, তাই বলি তাদের কথার জন্য আমি চা খেতে পারবো না? না, পারবে না। দরকার হলে তোমার ড্রাইভারকে পাঠিও, ফ্লাস্কে করে চা নিয়ে যাবে, তবুও তুমি আসবে না। সোহেল চলে গেল। যাবার আগে একটা বারও পিছনে ফিরে তাকালো না। তাকালেই দেখতে পেত আমার চোখ জলে ভরে গেছে। সেদিন বাসায় পৌঁছে অনেক কাঁদলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম মরে গেলেও আর সোহেলের সাথে দেখা করতে ওর অফিসে যাব না। অবশ্য তার ঠিক 3 মাস পরেই নিউ মার্কেট বইয়ের দোকানে সোহেলের সাথে দেখা হয়ে গেল। চাকরির কি যেন একটা বই কিনতে এসেছে সে। কি খবর রূপু? ভালো। একটু শুকিয়ে গেছো মনে হচ্ছে। ডায়েট করছি। চোখের নিচে কালিও ফেলে দিয়েছো দেখছি। অবশ্য এতে ভালোই হয়েছে, শুকিয়ে গিয়ে তোমাকে একদম স্কুলে পড়ে একটা বাচ্চা মেয়ের মতো লাগছে। আমি কোনো কথা বললাম না সোহেল শুকিয়ে গেছে আমার চেয়েও অনেক বেশি। তবুও জিজ্ঞেস করবো না করেও শেষ পর্যন্ত করেই ফেললাম। তুমি শুকালে কেন? আমার মতো ছা পোষা মানুষ মোটা হলেই বরং প্রশ্ন করার কথা। আচ্ছা ভালো কথা, তোমার গাড়ি কোথায়? অনেকদিন গাড়িতে চড়ে হাওয়া খাওয়া হয়নি, সাথে আনোনি আজকে? আমি গাড়িতে উঠে সোহেলের সাথে একটা কথাও বললাম না। অনেকক্ষণ ঘুরে ফিরে মিরপুরের দিকে যেতেই বিজয় সারণী মোড়ে এসে সোহেল নেমে গেল। নামার আগে শুধু একটা কথাই বলে গেল, হলের ঠিকানায় আর চিঠি লিখো না রূপু, বেশিরভাগই আমার হাতে পৌঁছাতে পারে না, অন্যরা পড়ে হাসাহাসি করে। কিসের চিঠি? কে দিচ্ছে? এই কথা না বলি কোথায় যাচ্ছে সোহেল? সোহেল উত্তর না দিয়ে জ্যামের মধ্যে হারিয়ে গেল। আর আমার ইচ্ছা করলো লজ্জায় মাটিতে মিশে যাই। আমি আসলেই সোহেলের হলে ঠিকানাটা বেশ কয়েকটা চিঠি পাঠিয়েছি, কিন্তু টাইপ করা চিঠি দেখে সোহেল কিভাবে বুঝলো সেটা আমার লেখা কি জানি। প্রিয় সোহেল, আগেরকার চিঠিগুলো তোমার কাছে পৌঁছাতে পারুক আর নাই পারুক, আজকের চিঠিটা যেন অতি অবশ্যই তোমার হাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমি করেছি। তোমার বন্ধু শফিকের হাতেই চিঠিটা দিলাম, কাজেই ধরে নিচ্ছি চিঠিটা তুমি পড়ছো। সোহেল, তোমাকে আসলে কি বলবো বা কি বলা উচিত আমি জানি না, আর বললেও তুমি আমার মতো করে সেটা বুঝতে পারবে কিনা সেটাও জানি না। তবুও বলছি, আজকাল আমার কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হয়। মাঝে মাঝেই খুব ইচ্ছে হয় কারো বুকের একদম কাছে গুটিসুটি হয়ে ঘুমিয়ে থাকি। তার শরীরের গন্ধ নেই। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে হাত বাড়ালেই যেন তার নিঃশ্বাস আমায় স্পর্শ করে। এলোমেলো হয়ে ঘুমিয়ে যাওয়া আমাকে কেউ গভীর মমতায় জড়িয়ে ধরুক, আমার চুলে মুখ ডুবিয়ে রাখুক, আমার উদাস হয়ে যাওয়া বিকেলের উষ্ণতা ভাগাভাগি করুক, সকালের মিষ্টি হুড়ুপুটি করা রোদে আমার সঙ্গী হোক। কেউ একজন করুক, কেউ একজন। আচ্ছা সোহেল, একটা কথা বলো তো, তুমি কি আমার সেই কেউ হবে? আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। এর চেয়ে সরাসরি আর বলতে পারছি না। আর তোমার উত্তর যেটাই হোক, শুক্রবার বিকেলে কলা ভবনের সামনে আমি অপেক্ষা করব। আশা করছি তুমি আসবে। ইতি, কে সেটা তো জানোই। বিদ্রোহ টাইপ করা চিঠি দেখেও কিভাবে বুঝলো আমি এটা? ধুর, আশ্চর্য, এটাকেই কি মনের টান বলে? কি জানি, চিঠি পাঠানোর পর থেকে অসম্ভব অস্থির লাগা শুরু হলো। যদি সোহেল না আসে অথবা ইচ্ছে করে আরো এড়িয়ে চলে তখন, তবুও এই অস্থিরতা ঢেকে শুক্রবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কে রে, কয়েকদিন ধরে দেখছি কিছু একটা নিয়ে খুব অস্থির হয়ে আছিস, কি ব্যাপার বলতো? কিছু না বাবা, মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষার সামনে, এই জন্যই একটু। পরীক্ষা নিয়ে তুই? ওহো, তুই তো ভয়াবহ ছাত্রী, চোখ বন্ধ করে পরীক্ষা দিলেও ফার্স্ট ক্লাস পেয়ে যাবে আমার ধারণা। আর তুই এসব নিয়ে চিন্তিত? আমার মনে হয় না। তবে একটা ব্যাপার জানিস, মাঝে মাঝে আমার খুব মনে হয় আমার মেয়ে তো গাদা মেয়ে, কিভাবে তোর মতো ব্রিলিয়ান্ট হয় এই বিষয়ে একটা বড়সড় গবেষণা করা দরকার। তাতে জেনেটিক্সের ধারণা হয়তো বদলে যাবে। বাবা, কি যে বলো না তুমি। আচ্ছা ঠিক আছে, শোন, যেটা নিয়ে চিন্তিত হস না কেন, আমি জানি তুই ঠিকই সামলে নেবে। আর যদি প্রয়োজন মনে করিস তাহলে আমাকে জানাস, আমি তো আছি। থ্যাংক ইউ বাবা। আমি জানি আমার প্রাণ প্রিয় বাবাকে বলা মাত্র সব কিছু হাজির হয়ে যাবে। হয়তো সোহেলকে মেনে নিতে বাবার অভিজাত মন বাধা দেবে, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে ভদ্রলোক সব মেনে নেবেন। তবুও বাবাকে সব কথা বলা যাবে না। অন্তত এই ক্ষেত্রে আমি বাবার সাহায্য নিতে চাই না। জয় করলে সোহেলকে আমি নিজে নিজেই জিততে চাই। দুরু দুরু মনে শুক্রবার কলা ভবনের সামনে গিয়ে হাজির হলাম। আমার পরনে গোলাপি রঙের সুতির একটা শাড়ি, আর আমি জানি গোলাপি রঙের শাড়িতে আমাকে অপূর্ব দেখায়। এসেছো তাহলে?
এরপর দুজনেই কেউ কোনো কথা খুঁজে পেলাম না, অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। এরপর সোহেল নিজেই নীরবতা ভঙ্গ করলো। একটা সিগারেট খেতে পারি? পারমিশন চাইছো যে? এখন থেকে তো সবকিছুই তোমার পারমিশন নিয়ে করতে হবে, তাই আগে থেকে প্র্যাকটিস করছি। মানে? আমি চোখ বড় বড় করে তাকালাম। সোহেল সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। মানে তুমি যা ভাবছো তাই। তবে রূপু, তোমার আমার ব্যাপারটা পুরোপুরি সিনেমার মতো হচ্ছে, সেটা ভেবে দেখেছো? একদিকে কোটিপতির আদরের কন্যা, আর অন্যদিকে আমার মতো খেটে খাওয়া দিনমজুর টাইপ একটা ছেলে। তুমি দিনমজুর হতে যাবে কেন? এসব কি কথা? সোহেল হাহা করে হেসে উত্তর দিল, আর আমি মুগ্ধ হয়ে ওর দিকে তাকালাম। কি প্রাণ খোলা হাসি না হাসলো ছেলেটা, অথচ এর আগে কখনো তেমন হাসতে দেখিনি ওকে। আসলে দিনমজুর রূপু, আমাদের অফিসে বেতন হয় দিন হিসাব করে। কেউ অফিস মিস দিলে তার সেই দিনের বেতন কাটা যায়। সত্যি নাকি? হুম। এরকম অফিসও হয়? আগে শুনিনি কখনো। আমার সাথে থাকলে এরকম অনেক কিছুই দেখবে, শুনবে, যেগুলো তুমি আগে জানতে না। হত দরিদ্রদের জীবনের গল্পই আলাদা। তুমি এত মন খারাপ করে কথা বলো না তো। অফিসিয়ালি আজ থেকে আমরা প্রেমিক প্রেমিকা, কাজেই আজকের দিনে কোনো মন খারাপের কথা বলা চলবে না। মন খারাপের এই শহরে কোনো প্রেম নেই, তবু আমরা জুটি। মন খারাপ তোমায় আজ থেকে দিলাম ছুটি। কার কবিতা? তোমার? আরে ধুর ধুর, কবিতা লেখা আমার কম্য না। দারিদ্রতা আর সাহিত্য একসাথে হয় না, বুঝলে? শিল্প চর্চা করবেন সুখী মানুষেরা। কে বলেছে তোমাকে? নজরুল, সুকান্ত সবাই কিন্তু দরিদ্র ছিল। দারিদ্রতা তাদের লেখাকে আরো ধারিনি দিয়েছিল। তাই নাকি? জানতাম না তো। তোমার কথা শুনে তোমাকে সাহিত্যের ছাত্রী বলে মনে হচ্ছে। কে বলবে যে তুমি অ্যাপ্লাইড ফিজিক্সের মতো রসকসহীন এক বিষয়ে পড়াশোনা করতে? ভালো কথা। তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন রূপু? ভালোই। পরীক্ষার পর কি করবে? আগে ভাবতাম দেশের বাইরে যাব পিএইচডি করতে, তবে এখন আপাতত সে প্ল্যান নেই। কি বলো, সে প্ল্যান নেই? ইউ শুড হ্যাভ। তুমি পিএইচডিটাও একেবারে করে ফেলো, পড়াশোনার ঝামেলা একেবারে চুকে যাক। দেখি। দেখা দেখির কিছু নেই রূপু, তোমাকে করতেই হবে। আমি তো পারলাম না, তোমাকে দিয়ে যদি। বড় করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সোহেল। বুঝলাম সোহেল অনেক ইচ্ছে ছিল ভালো কিছু করার, কিন্তু সংসারের ঘানি টানতে গিয়ে সব ইচ্ছাকেই বিসর্জন দিতে হয়েছিল বেচারার। আর কথা বাড়ালাম না। আমি সোহেলের জন্য একটা পাঞ্জাবি এনেছিলাম, সেটা হাতে ধরিয়ে দিয়ে পরে আসতে বললাম। সারাদিন রিক্সায় ঘুরে যখন বাসায় ফিরলাম, তখন আমার মনে হলো পৃথিবীর সব সুখ যেন আমার দুয়ারে হামলে পড়েছে। আমার চেয়ে সুখী কোনো মেয়ে জন্মেনি, আর ভবিষ্যতেও কখনো জন্মাবে না। এরপরের বার যখন দেখা হলো, সেদিনও সোহেলের জন্য উপহার নিলাম বেশ কিছু কবিতার বই আর গ্যাস্ট্রিকের ওষুধ। খেয়ে না খেয়ে বেচারা এমন অবস্থা বানিয়েছে যে অল্পতেই তার বুক জ্বালাপোড়া করে। কাজেই সময় মতো যেন ওষুধ খেতে পারে, এজন্য অনেকগুলো কিনে ওর অফিসের ব্যাগে ভরে দিলাম, যাতে চাইলেই খুঁজে পায়। এর কিছুদিন পর সোহেলের অফিসেও একদিন গেলাম টিফিন ক্যারিয়ারি করে খাবার নিয়ে দেখা করতে। মাথায় ঘোমটা ছিল বলে পিয়ন তো বলেই বসতো, সোহেল স্যার বিয়ে করেছেন? আমার একবার কইলেনও না, অথচ আপনারা কত ভালো পাই। সোহেল হাসি মুখে উত্তর না দিয়ে টিফিন ক্যারিয়ারে খাবার শেষ করলো। খাওয়া শেষে হাসি মুখে পান চাইলো, যেন সত্যি সত্যি আমি ওর বউ। যদিও আমার কাছে পান ছিল না, খাবার পরে পান খাবার বিষয়টা আসলেই জানতাম না। জানলে ঠিকই নিয়ে আসতাম। এমনি করে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। পরীক্ষা শেষ করে থিসিস জমা দিলাম। নানা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য অ্যাপ্লাইও করলাম, কিন্তু এত দ্রুত যে সেটা পেয়ে যাব ভাবতেই পারিনি। চা দিতে বলবো? বলো। এত গম্ভীর হয়ে আছো কেন রূপু? কিছু হয়েছে? কি? পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম না, সেখান থেকে চিঠি এসেছে, সামনের মাসেই যেতে বলেছে। বাহ বাহ, এত চমৎকার একটা খবর, আর তুমি কিনা মুখ শুকনো করে দিচ্ছ। চলো, আজ তুমি খাওয়াবে, চলো, কোনো বাহানা চলবে না। সোহেল কখনো এভাবে করে বলে না। মনটা খচখচ করছিল, তবুও সুযোগটা লুফি নিয়ে বেশ ভালো একটা রেস্টুরেন্টে গেলাম। অর্ডারও করলাম সোহেলের পছন্দ মতো, যাতে সে আরাম করে খেতে পারে। আমরা এখন কি করব সোহেল? কি করতে চাও? না মানে, সামনের মাসে যদি জাপান চলে যাই, মিনিমাম 4 বছর তো ওখানেই থাকতে হবে। ছুটি তো পাবে, প্রতি বছর একবার করে দেশে আসবে। আমি চুপ করে গেলাম। জানতাম সোহেল এমনটাই বলবে। সে কখনো আমাকে পড়াশোনা থেকে পিছিয়ে যেতে বলবে না, কিন্তু সত্যি কথা বলতে আমার নিজেরই যেতে ইচ্ছে করছে না। তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? পারবো না কেন, মাত্র 4 বছর রূপু, আর মাঝে তো দেখা হবেই। আমি আবারও চুপ করে গেলাম। অনেকক্ষণ পর ইতস্তত করে বললাম, আমাদের বিয়ে। সোহেল যেন বেশ অবাক হলো। তার বিস্মিত ভাব অল্প সময়ের মধ্যেই বিষণ্ণতায় রূপ নিল।
আমাকে তুমি বিয়ে করার স্বপ্ন দেখো রূপু, আমি তো বিয়ের ম্যাটেরিয়াল না। অ্যাটলিস্ট তোমার জন্য তো একেবারে বেমানান। এসব কি বলো? বিয়ে করব না তো প্রেম করছি কেন? তুমি কি ভেবেছো এটা বড় লোকে একটা মেয়ে খেয়াল খুশি? অনেকটা তাই। শুনুন মিস্টার সোহেল, আপনি আমাকে কি ভেবেছেন আমি জানি না। আমার সম্পর্কে আপনার ধারণা বা আমার প্রতি আপনার ভালোবাসা কতটুকু তাও জানি না। শুধু এতটুকু জানি আমি আপনাকেই চাই, মানে মনে প্রাণে চাই। আমি ছাড়া অন্য কাউকে আপনার কাছে ঘেঁষতে দেব না আমি। ঘেঁষলে কি করবে? দরকার হলে খুন করব, আর একদম হাসবেন না, আমি সিরিয়াস। আর চলো, তুমি আমাকে একটা শাড়ি কিনে দেবে, সেই শাড়ি পরে আজকেই আমরা বিয়ে করব। কি বলছো আজকেই? তোমার মাথা খারাপ হয়ে গেছে রূপু, বাসায় যাও। না, কিছুতেই না। আমি তেরামি করে দাঁড়িয়ে রইলাম, ওর সিদ্ধান্ত আদায় না করে এক পাও নড়বো না। সোহেল অনেকক্ষণ পর হাল ছেড়ে দেয় ভঙ্গি করলো। আমাকে কয়েকটা দিন সময় দাও, একটু চিন্তা করি। আর কালকে আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে, বাবার শরীরটা আবার খারাপ হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করো, ফিরে এসে তোমার সাথে আলোচনা করি, কেমন? কবে ফিরবে? 2 দিন পরেই। আচ্ছা, ঠিক 2 দিন পরে মনে থাকে যেন। সেই যে 2 দিনের কথা বলি, সোহেল গ্রামে গেল, এরপর 10 দিন আর তার কোনো খোঁজই পাওয়া গেল না। 11 দিনের মাথায় যখন সে এলো, সে অনেকখানি বদলে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি, চোয়ালটাও ভাঙা। বাবার জন্য দেরি হলো রূপু। লোকটা ঢাকা থেকে বাকরখানি খেতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে পৌঁছাতেই পারলাম না। তার আগেই বলতে বলতেই হু হু করে কেঁদে উঠল সোহেল। এই প্রথম আমি ভেঙে পড়া সোহেলকে দেখলাম, ক্লান্ত, বিধ্বস্ত। সেদিন দেখা শেষে সোহেল যখন চলে যাচ্ছিল, পেছন থেকে ওকে দেখে আমার চোখে জল ভরে উঠল। কেমন কুজো হয়ে হাঁটছে ছেলেটা, জীবন যুদ্ধে বিপর্যস্ত এক যোদ্ধা। সেদিন বিয়ের কোনো কথাই আমি আর বলতে পারলাম না। রূপু, তোমার বিয়ের পরিকল্পনা কি এখনো আছে? থাকলে চলো নিউ মার্কেটে যাই। নিউ মার্কেটে কেন? সেদিন না শাড়ি কিনতে চাচ্ছিলে, কিনবে না? আমি অনেক দেখে শুনে একটা জামদানি শাড়ি কিনলাম, ছাই রঙের জমিনে জাম রঙের সুতার কাজ, বেশ চমৎকার দেখতে। শাড়ি কিনতে 3300 টাকা বেরিয়ে গেল, কিন্তু এর চেয়ে কমে কোনো শাড়ি পছন্দ করতে পারলাম না। সোহেলের শুকনো মুখ দেখে বুঝলাম দামটা বেশি হয়ে গেছে, কিন্তু ফেরতও দিতে দিল না। বলল, 1000 হলেও বিয়ের শাড়ি তোমার পছন্দ না হলে হবে? বাকি সব টুকিটাকি জিনিসও কিনলো সোহেল, এবং সব নিজের টাকায়। আমার প্রতি কঠোর আদেশ জারি হলো যেন কিছুতেই আমি কোনো টাকা খরচ না করি। তার মনের কথা বুঝে আমিও কোনো জোর করলাম না। কথা হলো 8 তারিখে আমরা বিয়ে করব। আমি বাসায় এই বলে আসবো যে ভার্সিটির লাইফের শেষ দিন তো, তাই হলে রাত কাটাবো, আর বাকি সব কিছু ম্যানেজ করবে সোহেল। আমাকে এসব নিয়ে মাথা ঘামাতে নিষেধ করলো। কাজেই সেই নির্দিষ্ট দিনে সাজুগুজু করে রতন মামার চায়ের দোকানে বসে আছি। এখানেই সোহেলের সাথে দেখা করার কথা, অথচ অনেকক্ষণ হয়ে গেল তার আসার কোনো নামই নেই। আরও আধা ঘন্টা পর হন হন করে শফিককে আসতে দেখা গেল। শফিক সোহেলের বন্ধু। সরি রূপকথা, জ্যামে আটকে দেরি হয়ে গেল আমার। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার বন্ধুটি কই? সেও কি জ্যামে আটকে গেছে? সে জায়গা মতোই আছে, আমাকে বলেছে তোমাকে নিয়ে যেতে, চল। আমি দ্বিতীয় কোনো প্রশ্ন না করে শফিকের সাথে চললাম। একটু মন খারাপ হলো, অন্তত আজকের দিনে সোহেল আমাকে নিতে আসলেই আমি বেশি খুশি হতাম। আমার এই মন খারাপ ভাব কাজী অফিসে পৌঁছে উধাও হয়ে গেল। কাজী অফিসের সামনে সোহেল দাঁড়িয়ে আছে, হাতে চা আর সিগারেট। সোহেলকে অসম্ভব সুন্দর লাগছে। সিগারেট খাচ্ছ যে? টেনশন? টেনশনের কি আছে? বিয়ে কত বড় দায়িত্ব জানো তুমি? বাপরে, তুমি দেখি এখনই পুরো দোস্তর জামাই হয়ে গেছো। শোনো জামাই বাবু, তোমাকে এখনই এত কিছু টেনশন করতে হবে না, কাল তো চলেই যাব। কাজেই এত চাপ নেবার কিছু নেই। আর 4 বছর পর যখন একেবারে ফিরবো, তখন অনেক কিছু বদলে যাবে, দেখো। তুমি বদলে যাবে না তো? ধুর, কি যে বলো। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। সোহেলের কয়েকটা বন্ধু সাক্ষী হিসেবে উপস্থিত থাকলো বিয়েতে। বিয়ে পড়ানো শেষ হতেই শফিক কোত্থেকে গাঁদা ফুলের গাবদা দুটো মালা আমাদের হাতে ধরিয়ে দিল। মালা বদলের জন্য আমি লজ্জায় একদম লাল হয়ে গেলাম। বিয়ের ঝামেলা শেষ হতেই শফিক ঘোষণা দিল তার বোনের বাসায় যেতে হবে, সেখানে সব ব্যবস্থা করা আছে। সোহেল কোত্থেকে যেন ভাঙাচোরা একটা মাইক্রোবাস জোগাড় করেছে, সেটাতেই ঠেলাঠেলি করে বসে আমরা শফিকের বোনের বাসায় রওনা হলাম। শফিকের বোনের বাসা পুরোটা খালি, ওনারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গেছেন। এই সুযোগে শফিক সব ব্যবস্থা করেছে। এখানে একটা রুমে হাবিজাবি ফুল দিয়ে জবুথবু করে বাসর ঘরও সাজিয়েছে। দেখতেই কেমন হাসি পেয়ে গেল।
হই হুল্লোড় করে প্যাকেট বিরিয়ানি খাওয়া শেষ করলো সবাই। এরপর একে একে বিদায় নিতেই বাসাটা কেমন খালি লাগা শুরু করলো আমার। অসম্ভব মন খারাপ হলো। আজকের দিনে কত কিছু হবার কথা ছিল। বধূবরণ হতো, শরবত খাওয়ানো হতো, ভাই বোনেরা মিলে ঘরের দরজা আটকে টাকা আদায় করতো, জুতো লুকিয়ে রাখতো, আরো কত কি, কিন্তু আমাদের কিছুই হলো না। ধুর। কি মন খারাপ লাগছে? না, না লাগলেই ভালো। যাও ফ্রেশ হয়ে আসো। ইচ্ছে করলে ঘুমিয়েও পড়তে পারো, না হলে গল্প করতে পারো, যেটা তুমি চাও। আমি ফ্রেশ হয়ে এসে সোজা সোহেলের কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থেকে সে আমার দিকে এগিয়ে এলো। অল্প কিছুক্ষণের মধ্যেই সোহেলের খুব কাছে নিজেকে আবিষ্কার করলাম, এত কাছে যেখানে ওর নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আমার মনে হলো আমার চেয়ে সুখী কোনো মেয়ে এই পৃথিবীতে জন্মেনি, আর ভবিষ্যতে জন্মাবে সে সম্ভাবনাও নেই। সকাল হতেই তড়িঘড়ি করে বাসায় ফেরত আসলাম। সন্ধ্যার পরপরই আমার ফ্লাইট। শেষ মুহূর্তে গোছগাছ বড় ঝামেলার, তাই না এসে কোনো উপায় ছিল না। সোহেলের কাছ থেকে বিদায় নেওয়া যত কঠিন মনে করেছিলাম ততটা কঠিন হলো না। বিদায়ের মুহূর্তে সে সিগারেট হাতে মুখে কাঠিন্য ধরে রাখলো। কথা আমিই বললাম, এই যে জনাব, আমার বিয়ের কাবিননামা, জামদানি আর বিয়ের মানুষ, তিনটা জিনিসই আপনার কাছে রেখে যাচ্ছি। এসে যেন সব কিছু ঠিকঠাক ফেরত পাই, ঠিক আছে? সোহেল কোনো উত্তর না দিয়ে মৃদু হাসলো। আমার বুকে কেমন হাহাকার করলেও বুঝতে না দিয়ে চলে এলাম। সেদিনই সন্ধ্যার ফ্লাইটে আমি জাপানের হামামাতসু শহরে এসে পৌঁছালাম। হামামাতসু শহরটা দেখতে একদম ছবির মতো সুন্দর। এরকম ঠান্ডা ঠান্ডা দেশের কোনো এক কফি শপে প্রিয়জনকে নিয়ে বসে আছি, এরকম একটা ছবি কল্পনায় আমি অনেকবার ভেবেছি। এখানে এসে সেই আগ্রহ যেন মাথাচাড়া দিয়ে উঠলো। খুব ইচ্ছে করলো সোহেলকে এখনই বাংলাদেশ থেকে ধরে নিয়ে আসি। জেটলেগ কাটতেই কম্পিউটার নিয়ে বসলাম। সোহেলের অফিসে কম্পিউটার আছে, মেল করলে সে অফিসে বসেই দেখতে পারবে। বাবার পাশাপাশি সোহেলকেও মেল করলাম, সাথে এখানকার কিছু সুন্দর সুন্দর ছবি। এই যে জনাব, আপনাকে খুব মিস করছি। ইচ্ছে করছে এক ছুটে আপনার কাছে চলে যাই অথবা আপনাকে ধরে নিয়ে আসি, কিন্তু বাস্তবে সেটা যে অসম্ভব সেটাও বুঝতে পারছি। কাজে চুপ করে বসে দিন গোনা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ইউনিভার্সিটিতে জয়েন করলাম। এখানকার সবাই বেশ মিশুক আর কোঅপারেটিভ, তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমার প্রফেসর বললেন আমার অ্যাডপশনে ক্ষমতা নাকি বেশ ভালো, আমি অনেক ভালো করব। তবে প্রথম দিনেই স্যারকে কবে ছুটিতে দেশে যেতে পারবো জিজ্ঞেস করে বিব্রত করে ফেলেছিলাম। উনি হেসে উত্তর দিলেন, ইয়াং লেডি, এত তাড়া কেন, মাত্র তো এলে। পরে অফিস থেকে জানলাম ছুটি হবে গুনে গুনে ঠিক 11 মাস পর। 11 মাস কিভাবে থাকবো বলো তো? ইতি, তোমার রূপু। প্রিয় রূপকথা, পিএইচডি এত সহজ কোনো বিষয় না, এটার জন্য অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন, সেটা তুমি জানোই। কাজেই এত অল্পতেই কাতর হয়ে যেও না, তুমি কমপ্লিট করো। সেটা আমি বোধহয় তোমার চেয়ে বেশি চাই। প্লিজ ডু ইট। ঠিক মতো খাওয়া দাওয়া করো। বিদেশি খাবার নিশ্চয়ই ভালো লাগছে না, তবুও চেষ্টা করো। আর তোমার রেখে যাওয়া সব কিছুই সযত্নে তোলা আছে, সুদ সমেত ফেরত নিও। ভালো থেকো। ইতি, তোমার সোহেল। এমনি করে মেইলের মাধ্যমে আমাদের যোগাযোগ চলতে থাকলো। 6-7 মাস ভালোই চললো। এরপর হঠাৎ করেই 2 সপ্তাহ সোহেলের কোনো খোঁজ নেই। আমি এখানে যেন পাগলের মতো হয়ে গেলাম দুশ্চিন্তায়। একটার পর একটা মেইল করছি, কোনো উত্তর নেই। আমার মাথা খারাপের মতো হয়ে গেল। এরপর হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো একটা মেইল এলো আমার কাছে, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। প্রিয় রূপকথা, নিশ্চয়ই তুমি খুব অস্থির হয়ে আছো। হঠাৎ করেই আমি কোথায় হারিয়ে গেলাম এটা ভেবে? হবারই কথা। এমন তো কখনো হয়নি যে আমি তোমার মেইল পেয়ে উত্তর দেইনি, তাই এত দেরি করে উত্তর দেবার জন্য ক্ষমা প্রার্থী। এই অধম বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আসলে এই 2 সপ্তাহ ঢাকাতে ছিলাম না, বাড়িতে গিয়েছিলাম। মা অসুস্থ, ভীষণ রকমের অসুস্থ, হয়তো খুব বেশি দিন বাঁচবেন না। মাকে নিয়ে বেশ দৌড়াদৌড়ি চললো এই কদিন। ভদ্রমহিলা একটু দম নিতেই আমার হাত ধরে আবদার করে বসলেন, আমার বিয়ে দিয়ে আমার বউ দেখতে চান, শেষ সময় ছেলের বউয়ের সেবা পেতে চান। মেয়ে বোধ করে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। আমার উপস্থিতিটাই বাকি ছিল শুধু। আমার দুঃসম্পর্কের এক খালার মেয়ে রেনু। আমি চাইনি, তবু কিসের থেকে কি হয়ে গেল কিছু বুঝে উঠতে পারলাম না। রূপু, পারলে আমাকে ক্ষমা করে দিও। যদিও জানি ক্ষমার যোগ্য আমি নই, তবু যদি পারো চেষ্টা করে দেখো একবার। আর ক্ষমা যদি নাও করতে পারো, তবে একরাশ ঘৃণা নিয়েই বেঁচে থেকো। তবু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েও না। কাবিন, জামদানি আর বিয়ের মানুষ 3টা জিনিস রেখে গিয়েছিলে, কিন্তু 3টা জিনিস ফিরিয়ে দিতে পারলাম না রূপু। শুধু কাবিন আর জামদানিটা তোমার বাসায় পাঠিয়ে দিলাম, আর তোমাকে আমার মতো বিশ্বাসঘাতকের জীবন থেকে চিরতরে মুক্তির কাগজটাও সাথে দিয়ে দিলাম। ভালো থেকো, অনেক ভালো। ইতি, সোহেল।
মেইল পড়ে প্রথমে আমি হতভম্ব হয়ে গেলাম। ঠিক বুঝে উঠতেই পারছিলাম না কি করব বা কি করা উচিত। হতভম্ব ভাবটা কাটতেই প্রচন্ড রাগ উঠল আমার। হারামজাদা ফাজিল ছেলে ভেবেছেটা কি, যা মন চায় তাই করবে? বিয়ে কি কোনো ছেলে খেলা যে ইচ্ছে হলো করলো আর ইচ্ছে হলো ভেঙে দিল? আর অনুমতি ছাড়া এক বউ থাকতে কেউ আরেকজন বিয়ে করতে পারে? দাঁড়া দেশে পৌঁছে তোকে মজা দেখাচ্ছি। তোকে যদি ঠিক মতো সাহায্য করতে না পারি তবে আমার নামও রূপকথা নয়। কিন্তু রাগের প্রাথমিক ধাক্কা কেটে যাবার সাথে সাথে অসম্ভব কান্না পেল। সোহেল, আমার সোহেল, সে সত্যি সত্যি এরকম করেছে, এরকম করতে পারে? আমার বিশ্বাসই হচ্ছে না। নিশ্চিত আমার সঙ্গে মজা করছে যাতে 2 সপ্তাহ উধাও হয়ে যাবার জন্য কিছু না বলি। নয়তো কিভাবে এটা সম্ভব? বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে থেকে হাউমাউ করে কাঁদলাম। অসহ্য রকমের কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে এক ছুটে দেশে চলে যাই, কিন্তু সেটা একেবারেই সম্ভব নয়। প্রথমত জাপান থেকে চাইলেই যখন তখন দেশে ফেরা যাবে না, আর তার উপর আমার কোর্স। ঠিক এই সময় কোর্স ছেড়ে যাওয়ার মানে নিজ হাতে পুরো ক্যারিয়ার নষ্ট করা। আর তার চেয়েও বড় কথা, কেন যেন আমার মনে হচ্ছে সোহেল মিথ্যা বলছে। এরপরের মেলটা সে নিশ্চিত সবকিছু ক্লিয়ার করবে। তাই আমি শুধু এক লাইনে একটা মেল করলাম সোহেলকে, তুমি মিথ্যে বলছো তাই না? উত্তরে একটা ছবি এলো, সোহেল আর তার পাশে একটা মেয়ে খুব কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে বসে আছে। বোঝাই যাচ্ছে মেয়েটি রেনু। এক নিমিষে আমার পুরো দুনিয়া ভেঙে খান খান হয়ে গেল যেন। কি করব কোনো কিছুই মাথায় এলো না। অসম্ভব অস্থিরতা নিয়ে বাসায় টেলিফোন করলাম। আমি দেশে আসতে চাই, থাকবো না এখানে। চাই না আমার কোনো ডিগ্রি, আমি শুধু ফিরে আসতে চাই। কি হয়েছে মা, বাসার জন্য খারাপ লাগছে? জানি না বাবা, আমি ফিরে আসতে চাই। তুই চাইলেই অবশ্যই ফিরে আসতে পারিস, তবে একটু ভালো করে ভেবে দেখ, সব কিছু ফেলে দেশে আসলে কি কোনো উপকার হবে? জানি না বাবা। জানতে হবে মা, এটুকু অন্তত ভেবে বের করতে হবে। তুই চাইলে এখনই টিকিট কেটে ব্যবস্থা করতে পারে। সেক্ষেত্রে আগামী 10-15 দিনের মধ্যে হয়তো তুই দেশে আসতে পারবি, কিন্তু তাতে তোর নিজের স্বপ্নটাই শুধু শুধু নষ্ট করে ফেলবি। ভেবে দেখ কি করতে চাস, ভেবে আমাকে জানাস, সেভাবেই সব হবে। আমি সত্যি চিন্তায় পড়ে গেলাম। পরের দিন মাথা ঠান্ডা হতেই শফিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। 4 দিন পর আরেক ক্লাসমেটের মাধ্যমে শফিকের খোঁজ পেলাম এবং সেও সোহেলের মতো একই কথা বলল, সোহেল আসলেই বিয়ে করেছে। মনটা একদম ভেঙে গেল আমার। পরের কয়েকদিন নাওয়া খাওয়া ভুলে শুধু কাঁদলাম। ঠিক মতো ক্লাসেও গেলাম না। কয়েকদিন অ্যাবসেন্ট থাকায় আমার ডিপার্টমেন্টের অন্য এক বাঙালি ছাত্র সাব্বির ভাই আমার খোঁজ নিতে এলেন। সাব্বির ভাই জাপানে এসেছেন 3 বছর। ওনার স্ত্রীও এখানেই থাকেন। দুজনের ছোট্ট সিমসাম সংসার। আমার অবস্থা দেখে সাব্বির ভাই আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন। ভাবির সাথে দেখা হতেই নিজেকে আর আটকাতে পারলাম না। মনে হলো যেন খুব কাছের কাউকে পেয়েছি। ভাবির সাথে কথা বলে সেদিন প্রাণ ভরে আবারও কাঁদলাম। ভাবি সব মনোযোগ দিয়ে শুনি শুধু একটা কথাই বললেন, সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলো রূপকথা, তোমার কোর্সে মন দাও। যা হয়েছে তা হয়তো তোমার জন্য ভালোই হয়েছে। এরকম একটা ছেলেকে তোমার ফ্যামিলি সহজভাবে মেনে নিতে পারতো না, আর তুমিও ওদের ফ্যামিলিতে সহজভাবে মিশতে পারতে না। কাজেই এসব একদম ভুলে যাও। কখনো মনে এনো না যে তুমি কখনো বিয়ে করেছিলে, বুঝেছো? একদম ছেড়ে ফেলো। পরে বেশ কিছুদিন আমাকে আর ডরমিটরিতে ফিরে যেতে দিলেন না ভাবি। ওনাদের ওখানেই থাকলাম। অসম্ভব দুঃখ কষ্ট একসময় যেতে পরিণত হয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলাম জীবনে আর কখনো সোহেলের মুখ দেখবো না, আর কোর্স শেষ না হওয়া পর্যন্ত দেশেও ফিরবো না, একবারও না। এবং সত্যি সত্যি পরের প্রায় 4 বছর আমি আর দেশে ফিরলাম না। বাবা প্রতি বছর জাপানে এসে আমাকে দেখে গেলেন। দেশে যাবার জন্য জোরাজুরি করলেও কাজ হলো না। বাবা হাল ছেড়ে দিলেন। 4 বছর পর বাবার হার্ট অ্যাটাক হলো। অবস্থা খুব একটা সুবিধার ছিল না বলে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হলো বাবাকে। কেবলমাত্র তখনই বাবার দেশে ফেরার ডাক অপেক্ষা করতে পারলাম না আর। নিজের দেশে ফিরে এলাম 4 বছরের বেশি সময় পর। একদম গুনি গুনি 4 বছর 3 মাস 21 দিন ভাবা যায়। তারপর বলুন কি নেবেন, চা নাকি কফি? যে কোনো একটা হলেই হবে। তবুও আমি স্পেশালি জানতে চাই কি নেবেন। কফি। আমি 2 কাপ কফির অর্ডার দিয়ে ভালো মতো জেকে বসলাম। জেকে বসার কারণ হলো আমার সামনে বসা ভদ্রলোকের সাথে বেশ খানিকক্ষণ কথা বলতে হবে, এটা তার প্রস্তুতি। ভদ্রলোক ডাক্তার, নাম আশফাক হোসেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রতিটা প্রুফ পরীক্ষায় কোনো না কোনো সাবজেক্টে অনার্সে পেয়ে পাশ করেছেন তিনি। FCPS না কি যেন সেটাও করে ফেলেছেন এক ধাক্কায়। বোঝা যাচ্ছে ভদ্রলোক ভীষণ মেধাবী।
আশফাকের সাথে আমার পরিচয় যোগসূত্র হলো আমার বাবা বিত্তশালী রোগদের বাধা ধরা ডাক্তার থাকে। আশফাক সাহেব হলেন আমার বাবার সেই বাধা ধরা ডাক্তার। বাবার যে কোনো সমস্যাতে ভদ্রলোককে ডাকা হয় এবং উনি নিষ্ঠার সাথে ব্যাপক আন্তরিকতা নিয়ে রোগী দেখতে আসেন। সেই আন্তরিকতা দেখেই কি জানি না ভদ্রলোক কি আমার জন্য দুম করে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন আমার বাবা। ধুর, আমার বাবা যে আমাকেই না বলে এরকম একটা কাজ করতে পারে আমি ভাবতেই পারিনি। প্লিজ কিছু মনে করবেন না। কিছু মনে করবো কেন? মেয়ে থাকলে বাবাদের তো একটু চিন্তা থাকবেই, তাই না? তা ঠিক, তবু আমি কিছু মনে করিনি, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জিনিসটা সহজভাবে নেননি। আমাকে আপনার উপযুক্ত মনে করছেন না, তাই তো? ছি, তা কেন হবে? আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, আমার বাবাও ব্যবসায়ী। সেই সূত্রে আপনার বাবার সাথে ওনার ভালোই পরিচয় আছে। ধানমন্দিতে আমাদের বাসায় বাবা আর ছোট একটা বোন ছাড়া আর কেউ নেই। আপনার মা? উনি বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। ও, এরপর আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। অনেকক্ষণ চুপ করে থাকার পর আশফাক নিজেই আবার কথা শুরু করলো। সামনে আপনার কি প্ল্যান? দেশে থাকবেন নাকি বাইরে? দেখি। শুনলাম জাপানের সেই ইউনিভার্সিটিতে আপনাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের অফার করেছে, যাবেন? এখনো ভাবিনি সেই বিষয়ে। আমার মতে যাওয়াই উচিত, এই শুধু হাতছাড়া করা ঠিক হবে না। আমি যদি চলে যাই তাহলে আমাকে বিয়ে করে কি করবে? ভদ্রলোক আমার কথায় অস্বস্তিতে নড়েচড়ে বসলেন। আমি হেসে কফির কাপে চুমুক দিলাম। আমি ইউনিভার্সিটির দিকে যাব, চলুন। যাবার পথে আপনাকে ধানমন্ডিতে নামিয়ে দিই। ধানমন্ডি নামাতে হবে না, আমি এখান থেকে এই ফার্মগেট যাব চেম্বারে। আচ্ছা, তাহলে চলুন, উঠি। জি, তবে একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি অভয় দিন তো। দিলাম। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আর আপনার নামটাও একটু অন্যরকম, রূপকথা। শুনেই ভালো লাগলো। আমার বিষয়ে আপনার কি কোনো আপত্তি আছে? শুনুন আশফাক সাহেব, আপনাকে কিছু কথা বলি। আমার বাবা হয়তো আমার বিষয়ে অনেক কিছুই আপনাকে বলেছেন, কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস বাবা মিস করে গেছে। অবশ্য সেটার জন্য বাবাকে ঠিক দোষও দেওয়া যাচ্ছে না, কারণ বাবা সেটা জানেনই না। বিষয়টা কি? আমি জাপানে যাবার আগে একটা ছেলেকে বিয়ে করেছিলাম। তারপর সে আমাকে ছেড়ে চলে গেছে। কোথায়? জানি না, আর জানার চেষ্টাও করিনি কখনো। দয়া করে এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আর কথা শেষ করি কফি শপ থেকে গট করে হেঁটে বেরিয়ে এলাম। আজ অনেক দিন পর সোহেলের কথা বলতে গিয়ে চোখ জ্বালা করে উঠলো আমার। ড্রাইভার চাচাকে ক্যাম্পাসের দিকে যেতে বললাম। যেতে যেতে দেখতে লাগলাম আশপাশটা। 4 বছরে অনেক কিছু বদলে গেছে। রাস্তাঘাট, গাছপালা, রাস্তার জ্যাম, সব কিছুই। শুধু ক্যাম্পাসে সেই পরিচিত গন্ধটা একই আছে। সেই ছেলে মেয়ের ভিড়, জটলা, রতন মামার চায়ের দোকান, শুধু সেই পরিচিত মুখগুলো নেই। শুধু এই না থাকাটাই হৃদয়ে একদম হাহাকার তুলে দিল যেন। বহুদিন পর ক্যাম্পাসে সেই পরিচিত পথ ধরে হাঁটলাম আবার। সেই করিডোর যেখানে সোহেলের সাথে কথা হতো, এক নিমেষে যেন ফিরে গেলাম সেই সময়। নিজেকে ধরে রাখতে পারছিলাম না, তবুও কান্না আটকে ফিরে এলাম সেই স্মৃতির পাতা থেকে। বেলা পড়তেই ফিরে চললাম বাড়ির পথে। বাবার শরীরটা ভালোই খারাপ করছে। আগের মতো সেই তেজ নেই। বাগানে অল্প কিছু সময় পায়চারি করলেও ক্লান্ত হয়ে পড়েন। কেমন বুড়োটে দেখায় বাবাকে আজকাল। আমি বারান্দায় দাঁড়াতেই বাবা বাগান থেকে হাত ইশারায় ডাকলেন। বলো বাবা। ওখান থেকে বল, বাবা বলেছিস কেন? নিচে আয়, চা দিতে বলেছি, আয় একসঙ্গে চা খাই। আমি নিচে নেমে বাগানের পাতানো চেয়ারগুলোতে বসলাম। বাবাও বসলেন। চায়ে চুমুক দিয়ে ছোট করে গলা খাকারে দিলেন। বুঝলাম বিরাট কোনো বক্তৃতা দেবার জন্য পূর্ব প্রস্তুত। শুনলাম আশফাকের সাথে আজ বাইরে গিয়েছিলি, কেমন লাগলো ছেলেটাকে? ভালো। আবার কি বল? চমৎকার ছেলে। এখনকার দিনে এরকম কম্বিনেশন পাওয়াই মুশকিল। যেমন চেহারা, তেমনি আদব কায়দা, তেমনি তার মেধা। ভাবা যায়? তাহলে কথাবার্তা আগাই, কি বলিস? তোমার জাহিদ। এটা আবার কেমন কথা? শুনে মনে হচ্ছে তোর কোনো আগ্রহ নেই। আমার জোরের কারণেই রাজি হচ্ছিস। না বাবা, এরকম কিছু না। তাহলে কি তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বল, পিতা হিসেবে আমি অবশ্যই তোর পছন্দের মর্যাদা রাখবো। বাবা, আমার কোনো পছন্দ নেই। তুমি যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। সেটা যদি আশফাক সাহেব হন তাকেও। তবে তিনি আমাকে বিয়ে করবেন বলেই আমার মনে হয়। করবো না মানে? আলাপ করবে। আমার একমাত্র মেয়ে বলে কথা। আমি মিষ্টি হেসে উঠলাম। আশফাক সাহেব যা বলেছে এরপর বিয়েতে রাজি হবার তেমন কোনো কারণ দেখি না। তবে আমাকে অবাক করে দিয়ে পরে তিনি খবর আসলো ওনারা বিয়ের তারিখ ফাইনাল করার জন্য আসতে চান। আমি এত বোকা হয়ে গেলাম যে বলার বাইরে। আমি ভেবেছিলাম উনি রাজি হবেন না, এই জন্যই নির্ভয় বাবাকে বলেছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি রাজি হয়ে গেলেন। কি আশ্চর্য! আমি আপনাকে বললাম আমি আগেও বিয়ে করেছিলাম, তারপরেও রাজি হলেন। করেছিলেন, কিন্তু সংসার তো করেননি, আর সেটা সম্পর্কে কেউ জানেও না।
কে জানে বিয়ে ভাঙার জন্য মিথ্যে বলেছিলেন কিনা। নিজের বিয়ে ভেঙে আমার ল্যাপ হয়তো আমাকে পছন্দ হয়নি, অথবা বিয়েই করতে চান না। আজকালকার অনেক মেয়ে একটু বেশি শিক্ষিত হলে বিয়ে করতে চায় না, একা থাকতে চায়, স্বাধীন জীবন। শিক্ষিত মেয়ে সম্পর্কে আপনার ধারণা তো বেশ উচ্চ। রাগ করলেন? রাগ করলে কিন্তু আপনাকে বেশ দেখায়। এসব ছাড়ুন, সত্যি কথা বলুন, আপনি আসলেই সব জেনে শুনে বিয়ে করতে চান? জি চাই। কেন বলুন তো? দেখুন রূপকথা, আমি জানি না আপনি আসলে বিয়ে করেছিলেন কিনা। করলে সেটা যে আপনি ইচ্ছে করে ভাঙেননি সেই বিষয়ে আমি নিশ্চিত। কাজেই অন্যের দোষের দায়ভার সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে কেন? আর আপনার একটা সময় কষ্ট গেছে, তাই বলে সারা জীবন কষ্ট থাকতে হবে সেটাও আমি মনে করি না। কি বেশি বড় লেকচার দিয়ে ফেললাম? আপনি কি কনভিন্স, নাকি আরো লেকচার দিতে হবে? কোনটা? আমি কোনো কথা না বলি একটু হাসলাম, যার অর্থ দুটোই হতে পারে। আর কোনো যুক্তি তর্কেও গেলাম না আশফাক সাহেবের সাথে। বুঝলাম উনি সিদ্ধান্তে অনড়। আজ বহুদিন পর আমি আবারও মানসিক টানা পড়ায় পড়লাম। সিদ্ধান্ত নিতে পারছি না কি করব। এদিকে কষ্টকর স্মৃতির অলিগলি, অন্যদিকে অনিশ্চিত কিছু সম্ভাবনাময় ভবিষ্যতে। আমি সত্যিই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। শেষে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বাবাকে বললাম, তুমি যা ভালো বোঝো তাই করো বাবা, আমি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে চাই। বাবা কি বুঝলেন কে জানি, আশফাক সাহেব আর ওনার বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। কথা হলো এখন ছোট করে আকদ করা হবে, আর আমাদের সব আত্মীয় স্বজন যারা বাইরে থাকেন দেশে এসে পৌঁছালে হবে আসল অনুষ্ঠান। আমার খুব অদ্ভুত লাগলো। আমার আবার বিয়ে, তবে এবার হয়তো আগের মতো আতঙ্ক অস্থিরতা থাকবে না কোনো অনিশ্চয়তা। সব কিছু নিয়ম অনুযায়ী করা হবে। আমার হবু শ্বশুর বনিদি বংশের আমার জন্য ইন্ডিয়া থেকে লাখ টাকা দামের এক কাতান না বেনারসি এনেছেন। সেটা বিয়ের আগের দিনই আমার হাতে দিতে আমার শ্বশুর নিজেই এলেন। শাড়িটা দিয়ে আমার মাথায় হাত রাখলেন, রেখে অনেকক্ষণ বিড়বিড় করে দোয়া পড়লেন। আমি তাকে সালাম করে ভিতরে চলে এলাম। বিয়ের দিন সকাল হতেই বাবা আমাকে ডেকে পাঠালেন। আয় মা, বস। বলো বাবা। নাস্তা করেছিস? সব কিছু ঠিকঠাক আছে তো? এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকলাম। তারপর বাবাই আবার কথা বলা শুরু করলেন। তুই খুব আশ্চর্য মেয়ে জানিস। এই যে এতদিন তুই মা ছাড়া, তবু কখনো তোর মায়ের কথা জিজ্ঞেস করিসনি। করলে তুমি কষ্ট পাবে তাই করি না। তবে তুমিও তো আশ্চর্য বাবা, তুমি নিজ থেকে কখনো মার কথা বলো না, আর বলনি যখন আজকেও বলতে হবে। আমি জানি মাকে নিয়ে বাবার কোনো একটা গোপন কষ্ট আছে, সেটা কি আমি জানি না। তবে এতটুকু জানি আমি ক্লাস 4-এ পড়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মার মৃত্যু হয়, কিন্তু কি কারণে জানি না। বাবা নিজেকে সেই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী মনে করেন। বাবা দীর্ঘশ্বাস ফেলি দীর্ঘ সময় বিরতি নিলেন। তোর মা সেদিন আমার ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, গাড়িও চালাচ্ছিল নিজেই, এই জন্যই। থাক বাবা, আমি শুনতে চাই। বাবা ছোট শিশুর মতো কিছুক্ষণ কাঁদলেন, এরপর একটা চাবি দিলেন হাত। এর মধ্যে তোর মায়ের সব গহনা আছে, নিয়ে পড়িস। বিয়ে উপলক্ষে ছোট খালা, ফুপু, ফুপা, চাচা সবাই এসেছে। ছোট ছোট ভাই বোনগুলো হই হুল্লোড় করে নানা প্ল্যান প্রোগ্রাম করছে। কিভাবে গেট ধরা হবে, কত টাকা নেওয়া হবে, বরের জুতা কোথায় ঢুকানো হবে, আরো কত কি। ওদের আনন্দ দেখতেও ভালো লাগছে। দুপুর হতেই ছোট খালা তাড়া দিলেন, কি রে তুই এখনো বাসি কাপড়ে যে, তাড়াতাড়ি চল তোকে গোসল করিয়ে দেই। আমার হাজার বারণ সত্ত্বেও ছোট খালা ফুপু মিলে ঘন্টা খানিক সময় নিয়ে গোসল করিয়ে দিলেন। আমি শীতে কাঁপতে কাঁপতে আমার ঘরে এলাম। আমার শ্বশুরের দেওয়া শাড়িটা যত্ন করে নিজে নিজেই পরলাম। মার আলমারিটা খুলে গহনাও বের করলাম। মার আলমারিটা জিনিসপত্রে ঠাসা। একটা সময় হয়তো সব মার জিনিসই থাকতো, এখন সব আমার জিনিসপত্র। আমার ছোটবেলার জামা কাপড় থেকে শুরু করে এখনকার সব কিছুই আছে। সেসব জিনিসপত্র ঘাঁটতে গিয়ে গত 4 বছরে কাছে আসা চিঠি, উপহার, পার্সেল সেগুলোও পেল। বাবা কোনোটা খুলেও দেখেননি। যখনই কোনো কিছু এসেছে আমাকে টেলিফোনে জানিয়ে এখানে জমা করে রেখেছে। অনেকগুলো চিঠি পেলাম, বেশিরভাগই ক্লাসের মেয়ে বন্ধুদের কাছ থেকে এসেছে। কোনোটা বিয়ের দাওয়াত, আর কোনোটা কুশলাদি খবরাখবর জানতে চেয়ে। এসব দেখতে দেখতে বড়সড় একটা প্যাকেটের উপর চোখ আটকে গেল। উপরে শুধু একটা নাম লেখা, রূপকথা। বোঝাই যাচ্ছে হাতে হাতে এসেছে প্যাকেটটা, আর হাতে লেখাটা আমার খুব চেনা। কাপা কাপা হাতে প্যাকেটটা ছিলাম। ভেতরে আমার সেই ছাই রঙা জামদানি এখনো সেরকম আছে, একদম নতুনের মতো। শাড়ির ভাঁজটা আলগা হতেই ভিতর থেকে একটা কাগজ মাটিতে পড়ল। প্রিয় রূপকথা, জানি না তুমি কবে কখন কোন অবস্থাতে চিঠিটা পড়ছো, তবে পড়ছো যে এটা নিশ্চিত, কেননা তোমার হাতে পৌঁছানোর জন্য শফিককে দিয়ে তোমার বাসায় পাঠিয়েছি। কাজেই আশা করছি চিঠিটা কখনো না কখনো তোমার হাতে পড়বেই। আচ্ছা রূপকথা, তুমি কি বলতে পারবে
তোমার সাথে আমার প্রথম কবে দেখা হয়েছিল আমি শতভাগ নিশ্চিত যে তুমি বলতে পারবে না। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য মাত্র সেদিন ঢাকা শহরে এসেছিলাম। আমাদের গ্রামের এক লোকের বড় ভাই দয়া পরশ হয়ে তার বাসায় কয়েকদিন থাকতে দিয়েছেন। কথা হয়েছে হলে সিট পেলে চলে আসবো। ভর্তির জন্য ক্যাম্পাসে গিয়েছি। অফিস রুমের সামনে বসে ফর্ম ফিল আপ করলাম, জমা দিতে যাব। সেই সময় দেখলাম তোমাকে হাতে ফর্ম নিয়ে অস্থির হয়ে দাঁড়িয়ে আছো। পাশে এক ভদ্রলোক, খুব সম্ভবত তোমার বাবা, ড্রাইভারের সাথে রাগারাগি করছেন। একটু কাছে যেতেই শুনতে পেলাম ড্রাইভারকে কলম কিনতে পাঠানো হয়েছিল। সে এমন একটা কলম এনেছে যেটা লিখছে না। এদিকে অফিসও বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, অথচ তুমি ফর্ম ফিল আপ করতে পারছো না, এটা নিয়ে রাগারাগি। আমি এগিয়ে গিয়ে তোমার হাতে কলম দিলাম। তুমি কোনো রকম একটা কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে তাড়াতাড়ি ফর্ম পূরণ করতে বসে গেলে। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখলাম। কি অসম্ভব মায়াবতী যে তোমাকে লাগছিল তা বলার বাইরে। ক্লাস শুরু হওয়ার পর দেখা গেল তোমার আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। তোমাকে ঘিরে সবাই পঙ্গপালের মতো ওড়াউড়ি করে। আর উড়বেই বা না কেন? একে তো বিশাল গাড়ি নিয়ে আসো, তারপর মারাত্মক রূপবতী। তোমার আশেপাশে থাকার অনেক চেষ্টা করেও প্রথম 2 বছর তো তোমার চোখে পড়তে পারলাম না। থার্ড ইয়ারে কি মনে করে তুমি আমাকে লিফট দিতে ডাকলে? বোধহয় দয়া করেই হবে, কেননা ততদিনে ক্লাসে সবাই জেনে গেছে আমি কত গরিব ঘরের সন্তান। সারাদিন টিউশনি করে খরচ চালাই। বুঝতে পারছিলাম তোমার কাছে যাওয়া ঠিক হচ্ছে না, তবু আগুন যেমন পতঙ্গকে টানে তেমনি তুমিও আমাকে টেনে নিয়ে গেলে। প্রথম দিনেই মনে মনে তোমার নাম দিয়ে দিলাম রূপু। রূপকথা থেকে শর্টকাট যে নাম ধরে শুধু আমিই তোমাকে ডাকবো, আর কেউ না। কিন্তু একটা সময় আস্তে আস্তে বুঝলাম তুমিও আমার প্রতি দুর্বল। তখন তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করলাম, নিজেও দূরে থাকবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আর এর পরের ঘটনাগুলো তো তুমি জানোই। তুমি জাপান যাবার পর প্রথম কিছুদিন ভালোই চলছিল। প্রতিদিন অফিস করা, অফিসে গিয়ে তোমাকে মেইল করা, ফিরতি মেইল পড়া। আমি যেন সুখের স্বপ্নে ভাসছিলাম। কিন্তু আমার সেই সুখের মাঝে আচমকাই ছন্দপতন হলো। হঠাৎ করে একদিন অফিসে পেট ব্যথার সাথে বমি করলাম। এরকম আগেও মাঝে মাঝে হতো। ঠিকমতো খাওয়া দাওয়া তো করতাম না আগে থেকেই। ভাবতাম অরুচি, আর সেজন্যই হয়তো দিন দিন ওজনও কমে যাচ্ছিল। আর আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, সেটা তো জানোই। তবে এবারের বমি করাটা সাধারণ ছিল না। বাধ্য হয়ে ডাক্তারের কাছে ছুটতে হলো। কী সব নানান হাবিজাবি টেস্ট করার পর ডাক্তার বললেন শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। ছড়িয়েও গেছে অনেকখানি। খুব চেষ্টা করলেও বেশি দিন বেঁচে থাকতে পারবো না। আমার মাথায় কেমন আকাশ ভেঙে পড়লো। মা, 2টো বোন, বোনের বাচ্চা, এদেরকে আমি কার কাছে রেখে যাব? তার চেয়েও বেশি মনে হলো তোমার কথা। কত আগ্রহ নিয়ে তুমি আমার কাছে এলে, অথচ কাছাকাছি থাকাই হলো না। কয়েকদিন প্রচণ্ড অস্থিরতায় কাটালাম। তারপর একটা সময় শান্ত হয়ে গেলাম। সিদ্ধান্ত নিলাম তোমাকে জানাবো না। জানালে তুমি হয়তো ছুটে চলে আসবে, শেষ কটা দিন আমার কাছে থাকার চেষ্টা করবে। কিন্তু তাতে শুধু তোমার ভবিষ্যৎটাই নষ্ট করা হবে। আমাকে তো ধরে রাখতে পারবে না। আমার শেষ কয়টা দিনের সুখের জন্য বাকি জীবন তোমাকে বিধবা থাকার দুঃখ আমি দিতে পারবো না রূপু। তাই বিয়ের মিথ্যে গল্প ফাঁদলাম। আর ছবির মেয়েটা আমার খালাতো বোন, শুধু বোনই সে, আমার বউ নয়। তবে শেষের দিকে খুব কষ্ট লাগছে রূপু। স্বার্থপরের মতো সত্যি তোমাকে পাশে পেতে ইচ্ছে করছে, কিন্তু সব ইচ্ছার কি মূল্য দিতে হয়? না দেওয়া উচিত বলো? যাই হোক, তুমি ভালো থেকো, অনেক ভালো। যতটা ভালো থাকা তুই কল্পনা করতে পারো তার চেয়ে অনেক বেশি ভালো। আর আমার রূপকথার জন্য অনেক অনেক ভালোবাসা। ইতি, সোহেল। পড়তে পড়তে চোখের জলে কখন যে গলা বুক ভিজে গেছে টেরি পাই। লাখ টাকার বেনারসিতেও জলের দাগ লেগে গেল। তবুও সেই বেনারসি গায়ে জড়িয়ে আমি প্রাণপণে বুক ঝাপটে ধরলাম। আর সেই 3300 টাকার জামদানি আমার অসম্ভব ভালোবাসার জিনিস। চোখ ভরা জল নিয়ে নিচ থেকে ভাই বোনদের আনন্দের চিৎকার শুনতে পেলাম। বর এসেছে, বর এসেছে।